আচ্ছা, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত। আজকে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট অর্থাৎ নার্সিং কমপ্লিট করেছো বা নার্সিং করছো বা করবে, তোমাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে নার্সিং রিলেটেড বা হেলথ রিক্রুটমেন্ট ইস্যু রিলেটেড যে বিষয়গুলো সমস্ত কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এবং সবথেকে যে বিষয়টা গতকাল থেকে নিউজ পোর্টালগুলোতে অর্থাৎ বাংলার প্রথম সারির যে নিউজ চ্যানেলগুলো আহ, তাদের প্রচারিত যে খবর এবং সেখানে ক্যান্ডিডেটদের যে অভিযোগ, সেটা শুনে সত্যি একটা অবাক বিষয় হয়ে দাঁড়াচ্ছে যে এই যে রিক্রুটমেন্ট, যেমন একদিকে ডব্লিউবিএইচআরবির গ্রেড টু রিক্রুটমেন্ট, সেটা যেমন প্রায় ফাইনালাইজ অর্থাৎ প্যানেল ফাইনাল হয়ে গেছে মেরিট লিস্ট, এবং তাদের জয়নিং পদ্ধতি বা জয়নিং অর্ডার, পাশাপাশি বিভিন্ন জেলার হেলথ সমিতিতে এই যে তাদের আন্ডারে সিএইচও রিক্রুটমেন্টগুলো, তো এগুলো নিয়ে কিন্তু একটা নানান ধরনের অভিযোগ উঠে আসছে। প্রথমেই আমি আসি ডব্লিউবিএইচআরবির ক্ষেত্রে, যে সেখানে সিবিটি প্লাস ইন্টারভিউ অর্থাৎ গ্রেড টু রিক্রুটমেন্টের ক্ষেত্রে, তো সেখানে 5,875 জন সিলেক্টেড হয়েছে। যদিও ইন্টারভিউতে শর্টলিস্টেড ক্যান্ডিডেট সংখ্যাটা প্রায় 7,500 থেকে 8,000-এর মতো। তো অনেকে কিন্তু তাহলে জব অর্থাৎ গ্রেড টুর ক্ষেত্রে সিলেকশন পায়নি। তো এবার যারা সিলেকশন পায়নি এবং যারা সিবিটি এক্সামে পার্টিসিপেট করেছিল প্রায় 50,000 ক্যান্ডিডেটের মতো, তাহলে এই হিউজ পরিমাণ নার্সিং ক্যান্ডিডেট তারা এই যে নার্সিং পাস আউট করার পরে বা কারো অনেক এক্সপিরিয়েন্স রয়েছে, তো সেই সব ক্যান্ডিডেটরা যারা এখনও জব পেলো না, তাদের যেমন একটা টার্গেট থাকে যে গ্রেড টুর ক্ষেত্রে তারা যেমন ফাইনালি সিলেক্টেড হতে পারলো না, তো সেক্ষেত্রে ডিস্ট্রিক্টের বিভিন্ন ডিস্ট্রিক্টের হেলথ সমিতির আন্ডারে যে সিএইচও রিক্রুটমেন্টগুলো হচ্ছে, তো সেখানে সেই বিষয়গুলোতে টার্গেট থাকছে তাদের। এবার গতকালকে যে বিষয়টা লক্ষ্য করা গেল যে মালদা জেলার সেখানে 170টা সিএইচওর ভ্যাকান্সি ছিল। তো তাদের ফাইনাল যে মেরিট লিস্ট সেটা পাবলিশড হওয়ার পর দেখা গেল যে সেখানে যে বিষয়টা লক্ষ্য করা গেল এবং নিউজ পোর্টাল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সমস্ত ক্ষেত্রে যে বিষয়টা লক্ষ্য করা গেল যে ইন্টারভিউ না দিয়েও অনেক ক্যান্ডিডেট তারা নাকি সিলেকশন পেয়েছে সিএইচওর ক্ষেত্রে মালদা জেলার। তো এটা একটা গুরুতর অভিযোগ। কারণ স্বাস্থ্যক্ষেত্রে এমনিতেই যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন গভর্নমেন্ট হসপিটাল থেকে শুরু করে গ্রামীণ উপস্বাস্থ্য কেন্দ্রগুলো থেকে শুরু করে মোট কথা স্বাস্থ্যের যে আমাদের পরিস্থিতি, তো সেখানে সেই অবস্থায় দাঁড়িয়ে যদি স্বাস্থ্যের এই যে নিয়োগ প্রক্রিয়াগুলো সেখানে যদি স্বচ্ছতা না থাকে এবং সেক্ষেত্রে যে এত পরিমাণ ক্যান্ডিডেট নার্সিং পাস আউট করা আছে তাদের যে কর্মসংস্থান, তার ক্ষেত্রে যদি এই অস্বচ্ছতার বিষয়টা উঠে আসে, সত্যি এর মতো যে দুঃখজনক ঘটনা বা এর মতো উদ্বিগ্ন হওয়ার মতো ঘটনা কিন্তু আর থাকতে পারে না। কারণ নার্সিং ক্যান্ডিডেট দিন দিন যেমন বেড়ে চলেছে, এবং যে এই যে প্রাইভেট যে নার্সিং কলেজগুলো ব্যাঙের ছাতার মতো তাদের অনুমোদন দেওয়া হচ্ছে, তা সেখান থেকে অনেকে পাস আউট করে টাকা পয়সা খরচ করে পাস আউট করে বেরিয়ে আসছে। তো আলটিমেট সবার কিন্তু একটা টার্গেট থাকে একটা গভর্নমেন্ট জব। তো এই গভর্নমেন্ট রিক্রুটমেন্টগুলো হেলথের ক্ষেত্রে যেমন 2022-এ গ্রেড টু রিক্রুটমেন্ট হয়েছিল, এবার 2025-26-এ একটা জাস্ট কমপ্লিটের দিকে। তো এখনও তাদের কিন্তু যে পোস্টিং অর্ডার সেটা এখনও দেওয়া হয়নি। তো আমি এটাই চাইবো যে সরকারের কাছে বা স্বাস্থ্য দপ্তরের কাছে এটাই আবেদন থাকছে যে যারা সিলেক্টেড অলরেডি হয়েছে ডব্লিউবিএইচআরবির গ্রেড টু ক্ষেত্রে প্রায় 5,875 বা সামথিং কিছু ক্যান্ডিডেট তারা যারা সিলেক্টেড ফাইনালে হয়েছে, তাদের পোস্টিং অর্ডার দ্রুত যাতে
দেয়া হয় এবং দ্রুত তাদের জয়েন করানো হয় বিভিন্ন গভর্নমেন্ট হসপিটালগুলোতে, এই দাবিটা কিন্তু আমার থাকছে। পাশাপাশি যারা যেমন এই যে গ্রেড টুর ক্ষেত্রে তারা ফাইনালি সিলেক্ট হতে পারেনি, তাদের যেমন বিভিন্ন এই যে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে রিক্রুটমেন্টগুলো হচ্ছে সিএইচএ, সেগুলোতে তারা ফোকাস করছে। এবার সেখানে ডিস্ট্রিক্ট হেলথ সমিতির বিরুদ্ধে বা এই সিএইচও রিক্রুটমেন্ট ক্ষেত্রে যদি এরকম একটা অস্বচ্ছতার অভিযোগ উঠে আসে এবং সেখানে ইন্টারভিউ না দিয়েও যদি প্যানেলে জায়গা মানে প্যানেলের নাম থাকে কোনো ক্যান্ডিডেটদের, তো এটা একটা মারাত্মক বা গুরুতর অভিযোগ। তো এটার অবশ্যই আমি প্রতিবাদ জানাই যে এরকম অস্বচ্ছতা অবলম্বন বা এই রিক্রুটমেন্টগুলোর ক্ষেত্রে হলে কিন্তু সত্যি নার্সিং ক্যান্ডিডেটদের মানে দুর্ভোগ এর থেকে আর বেশি মানে হয় না। কারণ ৩ বছর ৪ বছর এই কোর্স করার পরে এবার নিয়োগের ক্ষেত্রেও যদি এই অস্বচ্ছতাটা লক্ষ্য করা যায়, তাহলে সত্যি এটা মানা যায় না। তো আমি গভর্নমেন্টের কাছে বা প্রত্যেকটা ডিস্ট্রিক্টের হেলথ সমিতির যারা আছেন কর্তৃপক্ষ, তাদের কাছে একটা অনুরোধ, কারণ এই সিএইচও মালদার ক্ষেত্রে যেটা দেখা গেল যে অভিযোগটা ক্যান্ডিডেটরা করছে, সেটা কিন্তু একদম গুরুতর অভিযোগ। সেখানে আমি এই যে মালদা জেলার যে মেরিট লিস্ট সিএইচওর ক্ষেত্রে ১৭০ জনের, সেখানে দেখতে পেলাম তাদের কিন্তু যে স্কোর, অর্থাৎ কত নম্বর পেয়ে কে সিলেক্টেড হলো, ইন্টারভিউতে কে কত পেল, এগুলো কিন্তু কোনো ডিস্ট্রিক্টের ক্ষেত্রে, বিশেষ করে যেমন মালদা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আমি দেখলাম না যে কারা ফাইনালি সিলেক্টেড হলো। এই বিষয়টা নিয়ে আমার যেমন কিছু কথা আছে। ডব্লিউবিএইচআরবির যখন সিলেকশন পদ্ধতি চলছে বা যখন ইন্টারভিউ শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের নাম দেয়া হলো, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর উপর ডিপেন্ড করে, অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডারে দেয়া হলো। তখন আমি কিন্তু এই দাবিটা তুলেছিলাম যে স্কোর কার্ড কোথায়। তো অনেকেই সেক্ষেত্রে কিন্তু যারা সিলেক্টেড হয়েছিল তারা কিন্তু এই বিষয়টাকে অন্যভাবে নিল যে স্কোর কার্ড দিয়ে কি হবে, বা যারা সিলেকশন পেয়েছে বা ইন্টারভিউ ডাক পেয়েছে তাদের মানে এই দাবিটাকে তারা কিন্তু সেভাবে তখন দেখেনি যে এই দাবিটা সঠিক, যে একটা দাবি যে নম্বর কেন আমি জানবো না আমি কত পেয়েছি। তাহলে যে চান্স পেল না সে কেন চান্স পেল না, কত নম্বরের তার জন্য চান্স পেল না, সেটা কিন্তু জানার অধিকার তার আছে। এবং সমগ্র ক্যান্ডিডেট অর্থাৎ একটা স্বচ্ছতা কোনো রিক্রুটমেন্টে আনতে গেলে প্রত্যেক ক্যান্ডিডেট যাতে প্রত্যেক ক্যান্ডিডেটের স্কোর দেখতে পারে, সেটা কিন্তু সবথেকে একটা ভাইটাল বিষয়। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিগত যে বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি, তো সেইগুলোর অভিজ্ঞতা থেকেই বলছি। তো সেক্ষেত্রে স্বচ্ছতাটা খুব জরুরি। তো যাই হোক, পরবর্তীতে ডব্লিউবিএইচআরবির পক্ষ থেকে সেই গুরুত্ব দিয়ে সেই বিষয়গুলো দেখা হয়েছে এবং স্কোর কার্ড রীতিমতো প্রত্যেক ক্যান্ডিডেট পেয়েছে এবং কে কত নাম্বার পেয়েছে ডিটেলস কিন্তু তারা দেখতে পাচ্ছে এবং সেটা কিন্তু স্বচ্ছতার মধ্য দিয়ে আশা করি হয়েছে। এবার ডিস্ট্রিক্ট হেলথ সমিতির এই যে সিএইচওর ক্ষেত্রে কোথাও দেখা যাচ্ছে নিয়ম এক এক জেলার ক্ষেত্রে এক এক রকম হচ্ছে। কোথাও এক্সামের আগে ইন্টারভিউ, কোথাও এক্সামের পরে ইন্টারভিউ, কোথাও ভেরিফিকেশান না করে এক্সাম। তো এই যে বিষয়গুলো একটা যে মোট কথা স্বাস্থ্য ভবনের তরফ থেকে যে একটা গাইডলাইন থাকবে যে সিএইচও এই যে ডিস্ট্রিক্ট ওয়াইজ রিক্রুটমেন্টগুলো হচ্ছে তার যে একটা গাইডলাইন থাকবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যায়নি। তাদের যে এই নোটিফিকেশান যে ফার্স্ট যেটা পাবলিশড হয়েছিল, সেখানকার যে কন্ডিশানগুলো, তার সাথে যেমন তাদের রিক্রুটমেন্টের যে হচ্ছে সেখানকার যে অ্যাপ্লিকেশানের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেগুলো কিন্তু অনেক জায়গায় ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অন্যরকম। তো এই যে বিষয়গুলো প্রথম থেকেই যেন একটা অন্যরকম সিচুয়েশান ক্রিয়েট করেছিল। তো এবার আমার বক্তব্য, প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা যেমন জব পায়নি গ্রেড টুর ক্ষেত্রে, তাদের সিএইচওটা টার্গেট বা সিএইচএ, তো এগুলোর ক্ষেত্রে স্বচ্ছতাটা আসুক, অর্থাৎ ক্যান্ডিডেটরা যাতে জানতে পারে সে রিটেনে কত পেয়েছে। এবং সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা জেলার ক্ষেত্রে আমি বলবো ওএমআর বেসড যে এক্সামটা হওয়া জরুরি।
কারণ শুধু কোনো কোনো জেলার ক্ষেত্রে দেখলাম যে টিক মার্ক দিয়ে সেগুলো করা হচ্ছে। তো এবার টিক মার্ক দিয়ে যদি করা হয়, যে সঠিক অপশানটাকে জাস্ট টিক চিহ্ন দিয়ে সেটা করা হলে সেখানে কিন্তু অনেক ধরনের গল্প লুকিয়ে থাকতে পারে। তো সেই বিষয়টাতে স্বচ্ছতা আনতে গেলে ওএমআর বেসড এক্সামটা নেওয়া যেমন জরুরি, এবং অবশ্যই প্রত্যেকটা ক্যান্ডিডেটের যে স্কোর, কে কত রিটেনে পেলো সিএচওর ক্ষেত্রে, বা ইন্টারভিউতে কে কত পেলো, হ্যাঁ, কারা জব পেলো, কারা ওয়েটিংয়ে থাকলো, এই বিষয়গুলোর ডিটেলস কিন্তু স্বচ্ছভাবে তালিকাটা তৈরি করা অত্যন্ত জরুরি। এবং আমি হেলথ সমিতি, যে যারা উদ্যোগ কর্তৃপক্ষরা আছেন, এবং বিশেষ করে আমাদের হেলথ ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গলের ওনাদের কর্মকর্তাদের উদ্দেশ্যে আমি একটাই আমার অনুরোধ, যে এই যে হেলথ ডিস্ট্রিক্টের সিএচও রিলেটেড বিষয়গুলো নিয়ে ওনারা যাতে একটু সচেতন হন, এবং যাতে কোনো রকম অস্বচ্ছতার অভিযোগ না ওঠে, এবং যোগ্য প্রার্থীরা যাতে সিলেকশন পায় সেই দিকটা যেন তারা খতিয়ে দেখেন, এবং অবশ্যই এর জন্য যা পদক্ষেপ নেওয়া দরকার ওনারা যাতে নেন, এটাই আমার ব্যক্তিগতভাবে ওনাদের কাছে এই অনুরোধটা থাকবে। ওকে, তো সকল ক্যান্ডিডেটদের অবশ্যই তোমাদেরও বলবো যে তোমাদের এই বিষয়গুলো অবশ্যই নজরে রাখবে, যাকে বলে চোখ কান খোলা রাখবে, এবং অবশ্যই কেউ ভুল পথে যাবে না, বা কারো কথায় প্ররোচিত হয়ে ভুল পথে পা বাড়াবে না। প্রথম কথা, তোমার নিজের দাবিতে, হ্যাঁ, অবশ্যই গণতান্ত্রিক দেশে আন্দোলন করার যে অধিকার সেটা তোমাদের আছে, সেটা তোমরা করতেই পারো। কিন্তু যে কারো প্ররোচনায় পা দিয়ে একটা ভুল সিদ্ধান্ত নেওয়া, এই বিষয়গুলোতে তোমাদেরকেও আমি সজাগ করছি। কারণ আমার ক্ষেত্রে যেমন স্টুডেন্ট অর্থাৎ তোমার ক্যান্ডিডেটদের, তোমাদের গুরুত্বটা যেমন সবার আগে, পাশাপাশি এই যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো স্বচ্ছতা যাতে স্বচ্ছভাবে হয়, সেটাও কিন্তু প্রত্যেককে দেখতে হবে, প্রত্যেকের দায়িত্ব সেখানে থাকছে। ওকে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিওতে।